বানভাসী মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, আর আমিও আছি আর কি। আপনাদের দোয়ায় ভালোই দিনকাল যাচ্ছে। কিন্তু এদিকে আমাদের সিলেট অঞ্চলে ভয়াবহ বন্যায় মানুষজন যে পরিমাণ অবর্ণনীয় কষ্টের মধ্যে আছে, সংবাদপত্রের মাধ্যমে সেগুলো জানতে পারলে মন আসলে আর ভালো থাকে না। প্রতিদিনই এগুলো দেখতে দেখতে মানসিকভাবে কিছুটা হলেও কিন্তু বিপর্যস্ত হয়ে গেছি। তো এই সমস্ত বানভাসীদের আল্লাহ তাআলা নিরাপদে রাখুক, হেফাজত করুক, সেই কামনা সব সময় একদম মনের গভীর থেকে করি। পাশাপাশি যারা সামর্থ্যবান আছেন, যার যেমন সাধ্যে কুলায়, সে তেমনভাবে এসব বানভাসীদের সহযোগিতার জন্য হাতটা প্রসারিত করুন। আপনার একটা সহযোগিতায় একটা বানভাসীর একবেলার খাবারের সংস্থান হতে পারে। প্লিজ সবাই এগিয়ে আসুন। আর আমি আমার ডেসক্রিপশন বক্সে আমারই পরিচিত সিলেট এলাকার একজন বাসিন্দার মোবাইল ফোন নম্বর দিয়ে রাখলাম, তার নাম সহকারে। তিনি বসবাস করেন হচ্ছেন মৌলভীবাজারে। তারা একটা টিম গঠন করছে বানভাসীদের সহযোগিতা করার জন্য, এবং এই টিমটা অনেকদিন ধরে কাজ করে আসছে। তো তার মোবাইল ফোন নম্বরটা দিয়ে রাখলাম। এটা বিকাশ, নগদ, রকেট করা আছে। এখানে আপনারা আপনাদের সাধ্য মতন অনুদান পাঠাতে পারেন। এছাড়া কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দরকার হয় সেটা কমেন্টে জানাতে পারেন, সেটাও দিয়ে দেওয়া হবে। তো চলুন আজকের মূল কথাবার্তা শুরু করা যাক। মোটরসাইকেল আমরা যেটাই কিনি, আমাদের কিন্তু একটা প্রত্যাশা থাকে যে কমফোর্ট হইতে হবে। কমফোর্ট না হইলে তো চালায় শান্তি পাবো না, যত পাওয়ারই থাক আর যত যাই থাক, তাই না? মেইন ব্যাপারগুলোর মধ্যে অন্যতম একটা হচ্ছে কমফোর্ট। এই কমফোর্টটা আসতে পারে হচ্ছে কয়েকভাবে। আস্তে আস্তে সেই জিনিসগুলো আপনাদের সামনে ব্যাখ্যা করি। একটা কমফোর্ট আসতে পারে আপনার সিট হাইটের মাধ্যমে। দেখা গেল আপনি এমন একটা মোটরসাইকেল চুজ করছেন, আপনি বসার পরে মাটি নাগাল পান না দুই পায়ে ঠিকঠাক মতন, বা পাইলেও খুব কষ্ট করে পায়ের তালু খাড়া করে তারপরে আপনাকে মাটিটা নাগাল পাইতে হয়। সুতরাং এই ধরনের মোটরসাইকেল যদি আপনি বিভিন্ন ধরনের কন্ডিশনের রাস্তায় চালাতে যান, তাহলে কিন্তু আপনার আরাম হারাম হয়ে যাবে নিমিষেই। ঠিক আছে? দেখা গেল ভাঙা রাস্তায় যখন আপনি যাবেন, যেখানে পা ঘন ফেলতে হয়, ওই জায়গায় গেলে বড় একটা বিপদ ঘটে যাবার সমূহ আশঙ্কা থাকবে। দেখা গেল বাইক নিয়ে আপনি পড়ে গেলেন, বা আমরা অনেক সময় পার্কিং করতে গেলে দেখা যায় এমন কিছু বেকায়দায় জায়গায় পার্কিং করা লাগে। তখন কিন্তু এরকম সিট হাইট যদি আপনার পারফেক্ট না হয়, তাহলে কিন্তু আপনি শেষ। ঠিক আছে? হাজার কান্নাকাটি করেও কোনো লাভ হবে না। বাইক নিয়ে পড়ে যাবেন, ছিলে যাবেন, বাইকের ড্যামেজ হবে, ইত্যাদি। সুতরাং যে বাইকই কিনুন না কেন, কেনার পূর্বে অবশ্যই সংশ্লিষ্ট বাইকের সিটের মধ্যে বসে ভালোভাবে চেক করবেন যে আপনার পা দুটো মাটিতে ভালোভাবে নাগাল পাচ্ছে কি না। দেখছেন, ভাঙা রাস্তার কথা বলতে এটা ভাঙা রাস্তায় চলে আসছি। এটা হচ্ছে বসিলার লাউতলা খালের রাস্তা। ভয়াবহ অবস্থা। কোনো কারণে যদি আমাকে পাটা এখানে নামানো লাগে, পা তো ভরবেই। যাক, আমার সিট হাইট ভালো আছে। কমফোর্টের সাথে যুক্ত থাকা আরেকটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার শারীরিক গঠন। হালকা, মাঝারি এবং ভারী, এই তিন স্বাস্থ্যের অধিকারীদের মধ্যে যারা হালকা এবং মাঝারি গঠনের আছেন, তাদের জন্য কোনো প্যারা নাই, যে কোনো বাইকে তারা ফিট। সমস্যাটা হচ্ছে যারা ভারী স্বাস্থ্যের, এই বেচারা যারা আছে তারা অত্যন্ত অসহায়। তারা কোনো বাইক থেকে আরাম পাওয়াটা অনেক মুশকিল। তারা যে বাইক থেকে আরাম পাবে, সে বাইকটারে জাদু করে বিশেষ ব্যবস্থায় রাখা উচিত বলে আমি মনে করি। এই ভারী স্বাস্থ্যের যারা আছে, তারা আসলে বাইক চয়েস করতে গিয়ে না অনেক সময় অনেক ভোগান্তিতে পড়ে যায়, অনেক ভোগান্তিতে পড়ে। বাবা, যানজট থেকে বাইরেছি, রাস্তাটা কোনো রকমে পার হয়েছি। তো এই মোটা স্বাস্থ্যের বা ভারী স্বাস্থ্যের অধিকারী যারা আছেন, তারা যত ভালো মানের সাসপেনশনের মোটরসাইকেলই নিক না কেন, দিন শেষে তাদের কিন্তু ভোগান্তি থেকেই যায় শুধুমাত্র এই
অতিরিক্ত শারীরিক ওজনের কারণে। আসলে মোটা মানুষ যেটাই করুক কোনোটা দিয়ে কিন্তু সুখ আছে বলে আমার জানা নেই। সব কাজে তারা প্রচুর প্রচুর যন্ত্রণা পায়। তো এই মোটা মানুষদের জন্য বলবো, কোনো বাইক পছন্দ করতে গেলে অবশ্যই অবশ্যই খুবই সতর্কভাবে বাইক চয়েস করবেন। কোম্পানি যত মানের ভালো সাসপেনশনই দিক না কেন, আপনি যদি আপনার সাথে সঙ্গতি রেখা সেই বাইকটারে পছন্দ না করতে পারেন, আপনার জন্য কিন্তু ওই বাইক অসুখের কারণ হয়ে দাঁড়াবে, আপনার শরীরের আরও ক্ষতি করবে, ব্যাক পেইনের সৃষ্টি হতে পারে, আপনার মেরুদণ্ডের উপরে অস্বাভাবিক রকম চাপ সৃষ্টি হবার আশঙ্কা তৈরি হবে। আমি কিছু মোটা মানুষকে দেখছি তারা R15 V3ও চালায়, তো যোগ জিজ্ঞাসা করলে তারা বলতো না ভাই আমার কোনো সমস্যা নাই, এটা নাই ওটা নাই। মানে আসলে এই ধরনের কথাগুলো না, এগুলো হচ্ছে আবেগের কথা। হয়তোবা সে আমাকে ইনস্ট্যান্টলি উত্তর দিছে যে তার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে সে কিন্তু ঠিকই কামড়াচ্ছে এই ওজনের কারণে, অতিরিক্ত ওজনের কারণে। আমি একটা পাতলা চিতলা স্বাস্থ্যের অধিকারী মানুষ, আমি একটা R15 ভার্সন 3 যতটা সময় নিয়ে যতটা দম ধরে বিভিন্ন ধরনের রোড কন্ডিশনে চালাতে পারবো, একটা ভারী স্বাস্থ্যের অধিকারী মানুষের পক্ষে কিন্তু সেই দম ধরে অতটা রাস্তা বিভিন্ন কন্ডিশনে চালানো একদম পুরা ছেঁড়া বেড়া লাগা যাবে। সুতরাং ভারী স্বাস্থ্যের অধিকারী যারা আছেন তারা সাবধান, যে কোনো বাইক চয়েসের ক্ষেত্রে। কোম্পানি সাসপেনশন খারাপ দিছে, অমুক দিছে, তমুক দিছে, এগুলোর প্রতি ক্লেম না করে নিজের ফিটনেসটারে প্রাধান্য দিবেন। আর সবচেয়ে ভালো হয় ফিটনেসটারে কমায় ফেলেন। মোটা স্বাস্থ্য তো এমনিই খারাপ। জিম করেন, পরিশ্রম করেন, করে শরীরটারে কমান, মাঝারি বা হালকাকরণের করেন, তারপরে বাইক নেন, যে কোনো বাইক চালাতে পারবেন। আর আমি মনে করি মোটা স্বাস্থ্যের অধিকারী বা ভারী স্বাস্থ্যের অধিকারী যারা আছেন তাদের জন্য সবচাইতে বেস্ট হচ্ছে কি কোনো ক্রুজার বাইক নেওয়া। কারণ মোটা মানুষের তো পেটও মোটা, তাই না? মোটা পেট মোটা দেখেই তো আমরা বলি মোটা। তো আমরা এই মোটা মানুষরা যখন একটা কমিউটার বাইকে বা নেকেট বা স্পোর্টস বাইকে যখন বসে, তখন কি হয়, তার এই বিশাল আকারের ঢাকডোল মার্কা গোপাল ভাঁড়ের পেটটা একদম ট্যাঙ্কির সাথে এমনভাবে চ্যাপটা হয়ে লাগে, যেটার কারণে একটা চাপ অনুভূত হয় তার শরীরের মধ্যে। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, তাদের কিন্তু নিম্নদেশ মানে পয়কার পা ডট ডট ডট, বুঝতেই তো পারতেছেন, তাদের নিম্নদেশ থাকে বিশাল বড়। তো যে সিটের মধ্যে তারা বসে, এই সিটটা তাদের নিম্নদেশটাকে ভালোভাবে ধারণ করতে পারে না। সো এই কারণে তাদের অনেক ভোগান্তি হয়, আরামের পরিমাণ কিছুটা হ্রাস পায়। তো আমি মনে করি যারা মোটা মানুষ বা ভারী স্বাস্থ্যের অধিকারী যারা আছে তাদের জন্য বেস্ট হচ্ছে ক্রুজার বাইক। ক্রুজার বাইক, হ্যাঁ ক্রুজার বাইক। ক্রুজার বাইকের সিট অনেক বড় থাকে, হ্যান্ডেলটা অনেক উপরের দিকে ওঠানো থাকে, তাদের পেট ট্যাঙ্কের সাথে চাপ লাগার কোনো আশঙ্কাই নাই, সিটটাও বেশ বড় থাকে, সুতরাং নিম্নদেশেও ভালো আরাম পাবে। আরামদায়ক সিটিং পজিশনের সাথে আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত সেটা হচ্ছে সাসপেনশন। কোনো বাইকে দেখবেন সামনে তো টেলিস্কোপিক সাসপেনশন বা ইউএসডি সাসপেনশন থাকে, পাশাপাশি পেছনে কোনোটার থাকে এই কি বলে মনোশক সাসপেনশন, আবার কোনোটার থাকে ডুয়েল স্প্রিং হাইড্রোলিক শক অ্যাবজর্ভার। এখন ঘটনা হচ্ছে তুলনামূলকভাবে আমাদের দেশে এভারেজে সামনে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন থাকলে অনেকটা আরাম পাওয়া যায় ইউএসডি ফর্ক সাসপেনশনের চাইতে। কারণ ইউএসডি ফর্ক সাসপেনশনের যে বাইকগুলা, সেই বাইকগুলা মসৃণ রাস্তা হলে, একদম নিখুঁত রাস্তা হলে আরামটা পাওয়া যায়। আর যদি হালকা পাতলা ভাঙা বা বেশি ভাঙা হয় তাহলে কিন্তু সামনের দিকে ঝাঁকুনিটা কিছুটা বেশিই লাগে। পক্ষান্তরে যদি আমরা ডুয়েল স্প্রিং হাইড্রোলিক শক অ্যাবজর্ভার বনাম মনোশক সাসপেনশনের কথা বলি, দেখবেন যে সমস্ত বাইকে ডুয়েল স্প্রিং হাইড্রোলিক শক অ্যাবজর্ভার আছে ওই সমস্ত বাইকে ঝাঁকুনি খাইলে যতটা ফিল হয় তার চাইতে কিন্তু কম ফিল হয় মনোশক সাসপেনশনের বাইকগুলোতে। আবার ডুয়েল স্প্রিং হাইড্রোলিক শক অ্যাবজর্ভারের বাইকে আপনি যতটা লোড দিতে পারবেন, সেটা হোক পিলিয়ন নিয়ে হোক মালপত্র নিয়ে,
এবং এইসব লোড দেওয়ার পরেও আপনি যে পরিমাণ কমফোর্ট পাবেন, এই পরিমাণ লোড আর ওজন দিয়ে কমফোর্ট কিন্তু আপনি পাবেন না মনোশক সাসপেনশনের ক্ষেত্রে। কেমন, এখানে কিন্তু বিভিন্ন সাসপেনশনের কিছু পর্যালোচনাও উঠে আসলো। যাই হোক, তো এখন আমাদের দেশের জন্য আমি মনে করি সামনে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশনওয়ালা বাইক থাকাটাই ভালো। তাছাড়া আর পেছনে সাসপেনশন হিসাবে মনোশক সাসপেনশন থাকাটাই ভালো বলে আমি মনে করি। তাছাড়া ডুয়েল স্প্রিং হাইড্রোলিক শক অ্যাবজর্ভারের চাইতে মনোশক সাসপেনশনের বাইক চালানোতে কিন্তু মজা একটু আলাদা। মনোশক সাসপেনশনের বাইকের ব্যালেন্স কিন্তু একটু হলেও ভালো থাকে এই ডুয়েল স্প্রিং হাইড্রোলিক শক অ্যাবজর্ভারের চাইতেও। আবার দেখেন প্যাচ আছে, কিন্তু সব কোম্পানির মনোশক সাসপেনশন কিন্তু ভালো না। যেমন উদাহরণ হিসেবে যদি টানি হোন্ডা হর্নেট 160R এবং হোন্ডা এক্সব্লেড 160, এগুলার মনোশক সাসপেনশন তারপর আরও আছে লিফান কেপিআর 150 ভার্সন 1 বলি, ভার্সন 2 বলি, তারপরে লিফান কেপিটি ভার্সন 1 ভার্সন 2, এগুলার সাসপেনশন মারাত্মক লেভেলের খারাপ, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না। হর্নেটেরটা মোটামুটি আছে, মানে আসলে শক্ত অনেক। তারপরে হিরোর বিভিন্ন বাইকের সাসপেনশন এত শক্ত, এক্সেপ্ট থ্রিলার 160R। তো এগুলার সাসপেনশন আসলে এত শক্ত, বিশেষ করে কেপিআর আর কেপিটির, যেটা আসলে বলার বাইরে। আপনার কোমর একদম রাস্তায় খুলে পড়ে যাবে ঝাঁকুনি একটা ভালোভাবে খাইতে পারলে। জঘন্যতম মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে লিফানে। আর ওই যে হোন্ডার হর্নেট আর হচ্ছে এক্সব্লেড, এগুলার সাসপেনশন লিফানের মতন এত খারাপ না, কিন্তু যতটুকু খারাপ সেইটা হজম করা সম্ভব না আমার পক্ষে, কারণ ব্র্যান্ডটা কিন্তু অনেক হাই। ব্র্যান্ডটা হচ্ছে কি হোন্ডা, সুতরাং হোন্ডার কাছে কিন্তু প্রত্যাশা এমনিতেই বেশি থাকে। ইন্ডিয়ান যে বাইকগুলো আছে যেমন বাজাজ, টিভিএস, এগুলার সাসপেনশন কিন্তু তুলনামূলকভাবে অনেক বেটার ওই হোন্ডার সাসপেনশনের চাইতে। সিলেটে বন্যা পীড়িতদেরকে সহযোগিতা করার জন্য কেউ যদি আর্থিক অনুদান পাঠাতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে দেয়া মোবাইল ফোন নম্বরে বিকাশ, নগদ, রকেট করতে পারেন এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের প্রয়োজন হয় তাহলে সেটা কমেন্ট করেন, সাথে সাথে আমি দিয়ে দিব। ঠিক আছে? তো আমি আশা করব আপনারা যে বাইকই কিনতে যান না কেন, অবশ্যই সেই বাইকটি কেনার পূর্বে আরাম পাওয়ার ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো একটু খুঁটিয়ে নাটিয়ে দেখার চেষ্টাটুকু করবেন। এতে কিন্তু মঙ্গল আপনারই। তো শরীরকে যদি আরাম দেন তাহলে কিন্তু মন আরাম পাবে। এই শরীর আর মন হচ্ছে কিন্তু ঘনিষ্ঠ বন্ধু। কেউ এই ঘনিষ্ঠ বন্ধুর মাঝখানে ফাটল ধরানোর কোনো চেষ্টা করবেন না। দেখা গেল আপনার শরীর এটা চাইতেছে না, কিন্তু আপনি জোর করে দিতেছেন, কিন্তু ওইদিকে মনে মনে কিন্তু একটা অশান্তি তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই কাজটা করবেন না। শরীর আর বন্ধু হচ্ছে কিন্তু ঘনিষ্ঠ বন্ধু, তাদের মাঝখানে ফাটল ধরানোর চেষ্টা যদি আপনি করেন তাইলে কিন্তু তারা আপনাকে ছাড়বে না। তারা কিন্তু খুব খারাপ। ঠিক আছে? তারা কিন্তু শক্তের ভক্ত, নরমের জম, বুঝাই দিবে। তো যাই হোক, আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আশা করি মোটর সাইকেলের সিটিং পজিশন, আরামদায়ক, কমফোর্ট, এইসব সম্পর্কে আপনাদের সঙ্গে কিছু দরকারি তথ্য শেয়ার করতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটর সাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন, আর মোটর সাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।